আমরা গুলশান এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। ডাক্তার সাহেব বললেন, এই রেস্টুরেন্টটা ছোট কিন্তু খাবার খুব ভালো। এদের কুক একজন ভিয়েতনামি মহিলা। তিনি খাবার তৎক্ষণাৎ তৈরি করে দেন। আপনি কি খাবেন মেনু দেখে অর্ডার দিন। আমি নিজে শুধু একটা স্যুপ খাবো। আপনি কি মদ্যপান করেন? জি না। বিয়ার? বিয়ার নিশ্চয়ই চলতে পারে। আপনি খান, আমার লাগবে না। বিয়ার ক্যান খুলতে খুলতে ডাক্তার সাহেব বললেন, আমি আপনার একটি বিষয় জানার জন্য আগ্রহী। আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা। এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? আমি ঠিক জানি না। মাঝে, মাঝে যা ভাবি তা হয়ে যায়। সে তো সবারই হয়। আপনারও নিশ্চয়ই হয়েছে। না, আমার হয় না। অবশ্যই হয়। ভালো করে ভেবে দেখুন। এরকম কি হয় না যে আপনি দুপুরে বাসায় ফিরেছেন, আপনার মনে হলো আজ বাসায় বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে। খেতে বসে দেখেন সত্যি তাই। এটা হচ্ছে কোইন্সিডেন্স। আমার ব্যাপারগুলিও কোইন্সিডেন্স। এর বাইরে কিছু না। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো ক্ষমতা নেই? না। ডাক্তার সাহেব ৩টি বিয়ার শেষ করে ৪র্থ বিয়ারের ক্যানে হাত দিলেন। মদ্যপানে তিনি খুব অভ্যস্ত বলে মনে হচ্ছে না। চোখ লাল হয়ে গেছে। কথা জড়িয়ে যাচ্ছে। হিমু সাহেব। জি? আমার কিন্তু ধারণা আপনার ক্ষমতা আছে। আপনার বাবা পুরোপুরি ব্যর্থ হননি। স্ট্রেঞ্জ কিছু জিনিস আপনার ভেতর তৈরি করতে পেরেছেন। তার একটি হচ্ছে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। এই ক্ষমতা আপনার প্রচুর আছে। এই ক্ষমতা অল্প বিস্তর সবারই আছে। আপনার অনেক বেশি আছে। ইয়াস সাহেবের সঙ্গে কি রিসেন্টলি আপনার দেখা হয়েছে? না। আপনি কি জানেন তিনি গত ২ দিন ধরে ভিক্ষুক সেজে পথে, পথে ঘুরছেন? দুরাত বাড়ি ফেরেননি? না, জানি না। ইয়াস সাহেবের স্ত্রী আপনি আসার কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিলেন। ভদ্রমহিলা যে কী পরিমাণ মানসিক অর্ডিয়ালের ভেতর দিয়ে যাচ্ছেন তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আপনি তাকে কি বলেছেন? বলেছি এটা সাময়িক ঝোঁক। কেটে যাবে। ইয়াস সাহেব বাসায় ফিরবেন। আপনার কী ধারণা হিমু সাহেব? কোন ধারণার কথা জানতে চাচ্ছেন? ইয়াস সাহেবের প্রসঙ্গে জানতে চাচ্ছি। উনার ঝোঁক কাটতে কদিন লাগবে? বলতে পারছি না। ঝোঁক নাও কাটতে পারে। তার মানে? খাওয়া বন্ধ করে আমি সিগারেট ধরাতে, ধরাতে বললাম, মানুষ খুব বিচিত্র প্রাণী ডাক্তার সাহেব। সে সারা জীবন অনেক কিছুই অনুসন্ধান করে ফেলে। সেই অনেক অনুসন্ধানের একটি হলো তার অবস্থান। সে কোথায় খাপ খায় তা জানতে চায়। সেই বিশেষ জায়গাটা যখন পেয়ে যায়, তখন তাকে নড়ানো কঠিন হয়ে পড়ে। আপনি ভুলে যাচ্ছেন হিমু সাহেব, মানুষ খুব রেশনাল প্রাণী। মানুষ মোটেই রেশনাল প্রাণী নয়। সমস্ত পশু পাখি কীটপতঙ্গ রেশনাল, মানুষ নয়। যখন বৃষ্টি হয় পাখি তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে গাছের নিচে আশ্রয় নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের ভেতর ব্যতিক্রম আছে। এদের কেউ কেউ ইচ্ছে করে বৃষ্টিতে ভেজে, কেউ কেউ গাছের নিচে দাঁড়ায় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে বৃষ্টিতে। সে মনে মনে ভিজতে থাকে। হিমু সাহেব। জি। আপনি কিছুই খাচ্ছেন না। খাবারটা কি আপনার পছন্দ হচ্ছে না? জি না। সব কিছুর মধ্যে ধোঁয়া ধোঁয়া গন্ধ পাচ্ছি। ডাক্তার সাহেব বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কোথায় নামিয়ে দেবো বলুন? কোথাও নামাতে হবে না। আমি এখান থেকেই হেঁটে হেঁটে চলে যাব। অনেকটা দূর কিন্তু। খুব দূর নয়। আবার কবে আপনার কাছে আসবো ডাক্তার সাহেব? আপনাকে আর আসতে হবে না। আমি আপনার চিকিৎসা করব না। আপনার কি ধারণা আমি অসুস্থ না? বুঝতে পারছি না। আচ্ছা, গুড নাইট। বাসায় ফিরতে ফিরতে রাত ১টা বেজে গেল। মেসের অফিসে বাতি জ্বালিয়ে জীবনবাবু বসে আছেন। আমাকে দেখেই বললেন, আপনার জন্য বসে আছি হিমু ভাই। আপনাকে বলেছি না আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিপদের কথাটা বলতে চান? জি। আসুন আমার ঘরে। বলুন। জীবনবাবু অনেকক্ষণ আমার ঘরের চৌকিতে বসে থেকে কিছু না বলেই চলে গেলেন। খুব ঝাঁকিয়ে শীত পড়েছে। আমার ঘরের জানালার একটা কাঁচ ভাঙা। শীতে ঠান্ডা হাওয়া আসছে। জীবনবাবুকে বলতে মনে থাকে না। আজ কী বার? বৃহস্পতিবার। পাশের ঘরে তাস খেলা হচ্ছে। হইচই শোনা যাচ্ছে। বিছানায় যাওয়ার পর লক্ষ্য করলাম মাথা ধরা শুরু হয়েছে। ইরতাজুল করিম সাহেবকে এই মাথা ধরার কথাটা বলা হয়নি। টেলিফোন করার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটারের নতুন একটা সার্ভিস সেন্টার হয়েছে। ওদের টেলিফোন আছে, গেলেই টেলিফোন করতে দেয়। সার্ভিস সেন্টারটিও বন্ধ। এসেছি তরঙ্গিনী স্টোরে। নতুন ছেলেটা আমাকে দেখেই বলল টেলিফোন নষ্ট। মিথ্যে বলছে বোঝাই যাচ্ছে।
বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। মনে হয় আগে থেকে ঠিক করে রেখেছিল আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা 10 টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো নষ্ট। আপনার চাকরি কতদিন হয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছি। মুহিব এসেছিল এর মধ্যে? না। ওনার ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলার স্বর বের করেছে। একে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরও রাগিয়ে দেওয়া যায় তাই ভাবছি। আপনাদের এই দোকান খোলে কখন? খামাখা পেঁচাল পারতেছেন কেন? সওদা করার থাকলে সওদা করেন, নয়তো যান গিয়া। আপনার ঠিকানা তো এখনো বলেননি। আরে ধুত্তরি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বল পয়েন্ট কলম আছে, দেখান দেখি। সে একটা কলম সামনে রাখলো। তাকে দেখে মনে হচ্ছে কলম দিয়ে খোঁচা মেরে সে যদি আমার চোখ গেলে দিতে পারতো তাহলে খুশি হতো। দাম কত? 10 টাকা। বাংলাদেশি বল পয়েন্ট না? হুম। এগুলি 3 টাকা করে বাইরে বিক্রি হয়, আপনার এখানে 10 টাকা কেন? আপনি বাইরের থেকে কিনেন। আমি আপনার এখান থেকেই কিনতে যাচ্ছি। 3 টাকার জিনিস বেশি হলে 4 টাকা হবে, তার চেয়েও বেশি হলে হবে 5। 10 টাকা কেন? দাম বেশি থাকলে নেবেন না। মানিব্যাগ খুলে আমার শেষ সম্বল 10 টাকার নোটটা দিয়ে 3 টাকা দামের বল পয়েন্ট কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের প্রথম তারিখে ফুপা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাবে বাদলের সর্বনাশ হচ্ছে। বাদলকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে তাকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না তুলেই বললেন, ভেতরে আসো, অনেকদিন দেখা হয় না। তোমাকে তুই করে বলতাম না, তুমি করে বলতাম, ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতো লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে ঢুকতে হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? না। আমি অবশ্যই বাদলকে বলেছি তুমি জেলে আছো। তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজ বের করার জন্য অস্থির হয়ে পড়তো। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বললেন, অনুমতি নিচ্ছ কেন, বসো। আপনার অফিসে ঢুকলেই নিজেকে অফিসের একজন কর্মচারী বলে মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব। সামনে বসতে ভয় লাগে। ফুপা খুশি হলেন, ফাইল সরিয়ে আমার দিকে তাকালেন। তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম দুটো রাখো, 500 করে 1000 টাকা আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছে করলে আমার অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেলে অফিসারের একটা পোস্ট খালি হয়েছে। আমরা অ্যাডভার্টাইজ করবো না। অ্যাডভার্টাইজ করলে সামাল দেওয়া যাবে না। তুমি চাইলে আজই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। বেতন কত? বেসিক 3,000 প্লাস 40% হাউস রেন্ট, 200 কনভেন্স, 300 মেডিকেল। হিসাব করো কত হলো। জটিল হিসাব আমাকে দিয়ে হবে না বাবা, তবে আমি খুব ভালো একজন লোক দিতে পারি, ভেরি অনেস্ট। তোমার কাছে আমি লোক চাইনি। তা চাননি তবু হাতে যখন আছে তখন বললাম, আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এর উপর আমি 800 টাকা বাজি রাখতে পারি, এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে ওই লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে 800 টাকা দিয়ে দিব। ফুপা চুট ধরতে ধরতে বললেন, কি আছে ওই লোকটা আর যা অন্য কারণেই? সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়, যদিও সেখানে কোনো আম গাছ নেই, কোনো কালে ছিল না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসে থাকতে দেখে, পাখির কিচিরমিচির শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বললেন, তুমি এই বদ্ধ উন্মাদকে আমার এখানে চাকরি দিতে চাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরি খুব দরকার। উনি অসুস্থ, এপিলেপসি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শক্তি পাবেন, এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগল সারাবার কারখানা? না না না, তা হবে কেন? একে উন্মাদ, তার উপরে এপিলেপটিক পেশেন্ট, তাকে তুমি আমার এখানে চাকরি দেওয়ার কথা ভাবলে কি করে বলো তো? আর ভাববো না ফুপা, এখন তাহলে যাই। যাও, খবরদার আর বাসায় আসবে না। বাদল আছে কেমন? ও ভালোই আছে, তোমার প্রভাব থেকে দূরে আছে। ভালো না থাকার তো কোনো কারণ নেই। আমি কি ওর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারি ফুপা?
অনেক দিন দেখি না, কথা বলতে ইচ্ছে করে। অসম্ভব, টেলিফোন করতে পারবে না, একেবারেই অসম্ভব। বলবো ঢাকা সেন্ট্রাল জেল থেকে বিশেষ অনুমতি নিয়ে টেলিফোন করা হচ্ছে। 2 মিনিট কথা বলবো। 2 মিনিটে কি আর হবে? কিছু হবার থাকলে 2 মিনিটেই হবে। বাদলের মাথা খারাপ হয়েই আছে, ঠিক করার চেষ্টা করছি। তোমার টেলিফোন পেলে আর ঠিক হবে না। হিমু, তুমি বিদায় হও, ক্লিয়ার আউট। এখন থাকো কোথায়? কোথায় থাকি বলতে যাচ্ছিলাম, ফুপা আমাকে থামিয়ে দিয়ে বললো, থাক, বলতে হবে না, জানতে চাচ্ছি না। আমি ঘর ছেড়ে বেরোবার আগে বললাম, ফুপা, বাদলের ব্যাপারে একটা ক্ষুদ্র সমস্যা হতে পারে। ওই সমস্যাটা নিয়ে কি ভেবেছেন? কি সমস্যা? আমি জেলে আছি শুনে সেও ভাবতে পারে যে জেলে যাওয়াটাই প্রয়োজনীয়, কাজেই জেলে যাওয়ার একটা চেষ্টা করতে পারে। ফুপার মুখ গম্ভীর হয়ে গেল। আমি চলে এলাম। মজনু মিয়ার ভাতের হোটেলে যেতে হবে, ভাতের বিল দিতে হবে, অনেক টাকা বাকি পড়ে আছে। মজনু মিয়ার হোটেলে খুব ভিড়, প্রচুর কাস্টমার, সবার জায়গা হচ্ছে না, কেউ কেউ দাঁড়িয়ে আছে। মজনু মিয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখে শীতল গলায় বলল, ভাইজান, কথা আছে। কি কথা, সাধারণ না প্রাইভেট? প্রাইভেট। আমি প্রাইভেট কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মজনু মিয়া তার ছোটো ভাইকে ক্যাশে বসিয়ে দিয়ে এলো। আমি বললাম, খুব ভালো বিজনেস হচ্ছে মজনু মিয়া, ব্যাপার কি? ব্যবসাপাতি হইল আপনার ভাগ্যের ব্যাপার, কখন কি হয় কিছু বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আমার সামনের হোটেলে সব বান্দা কাস্টমার এইখানে আসতেছে। বয় বাবুর্চি তো বাড়াতে হবে, এরা পারছে না, আর কয়েকজন নিন দেখি, আর এদের বেতন বাড়িয়ে দিন। বাজে কথা বলবেন না তো হিমু ভাই, বাজে কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা যান, বাজে কথা বলবো না, আপনার প্রাইভেট কথা শুনবো। প্রাইভেট কথাটা কি? আপনি যে আপনার এক ভাগ্নে গছায় দিয়ে গেলেন, তার আছে মৃগী ব্যারাম। ওই দিন দুপুরে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল, কেলেঙ্কারি অবস্থা। কাস্টমাররা সব খাওয়া ফেলে উঠে দাঁড়িয়েছে। তাতে অসুবিধে কি? অসুবিধা আছে না, এরকম রোগী নিয়ে কারবার করলে তো হবে না ভাইজান, দোকানের বদনাম হবে, লোক আসা কমে যাবে। আপনি ওনারে আমার দোকানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, নিষেধ করে দেব। আপনি রাগ হলেও কিছু করার নাই, আপনার জন্য সব মাপ। কিন্তু হিমু ভাই, পাগল ছাগল, মৃগী রোগী, এদের আমি দোকানে ঢোকাবো না। ওই দিন আপনার ভাগ্নেরে দেখে আমি কানে হাত দিয়েছি। অনেক কাস্টমার বাইরে দাঁড়া হয়েছিল, গন্ডগোল দেখে ভিতরে ঢুকে নাই। আপনার ভাগ্নেরে আমি বলে দিয়েছি আর যেন এখানে না আসে। আপনি নিজেই বলে দিয়েছেন? জি ভাইজান, আমি বলেছি, মৃগী রোগী আমার দরকার নাই। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, রুগ্ন মানুষের প্রতি মমতা দেখানোর বদলে আপনি দেখাচ্ছেন ঘৃণা। এটা কি ঠিক হচ্ছে? রোগটা তো আপনারও হতে পারতো। তাছাড়া এই যে আজ আপনার দোকানে এত বিক্রি বেড়েছে, হয়তো আমার ভাগ্নের কারণেই বেড়েছে। এই কদিন তাকে যত্ন করে খেয়েছেন বলেই বেড়েছে। এখন তাকে বিদায় করে দিয়েছেন, দেখা যাবে হুট করে বিক্রি বাট্টা পড়ে যাবে। আমাকে ভয় দেখে লাভ নাই হিমু ভাই, আমি ভয় খাওয়ার লোক না। ওই মৃগী রোগী আমি আর দোকানে ঢুকতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে কিছু নেবেন না হিমু ভাই, আপনার জন্যে আমি আছি, অন্য কারোর জন্য না। আমি মজনু মিয়ার টাকা পয়সা মিটিয়ে মোর্শেদ সাহেবের খোঁজে গেলাম। খিলকে তার বাড়িতে তাকে পাওয়া গেল না, ঘর তালাবদ্ধ। বাড়িওয়ালাকে খুঁজে বের করলাম। বয়স্ক ভদ্রলোক, তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গেই ঘরে নিয়ে বসালেন। বললেন উনি বাসা ছেড়ে দিয়েছেন। আমি বললাম, কোথায় আছেন জানেন? জি না। বাসা ছেড়েছেন কবে? গত পরশু। 2 মাসের ভাড়া পাওনা ছিল, উনি ভাড়াটা সব মিটিয়ে দিয়ে গেছেন। আমি বললাম, থাক, ভাড়া দিতে হবে না, বাদ দেন। রাজি হলেন না। জিনিসপত্রগুলি কোথায়? জিনিসপত্র তো কিছু ছিল না, একটা খাট, কিছু চেয়ার টেবিল, ওই সব একটা ঘরে তালা দিয়ে রেখেছি। বলেছি এক সময় এসে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ভদ্রলোকের উপর মায়া পড়ে গিয়েছিল বুঝলেন। ভালো চাকরি করছিল, সুন্দর সংসার, হঠাৎ কি হয়ে গেল দেখেন। সব ছাড়খাড়। যাবার সময় বাসার সামনে খোলা জায়গাটায় দাঁড়িয়ে খুব কাঁদছিলেন। দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার বড় বৌমা বলল, বাবা, ওনাকে বলেন বাসা ছাড়া দরকার নেই, ওনাকে থাকতে বলেন। এগুলো হচ্ছে ভাই ভাবের কথা, সংসার তো ভাই ভাবের কথা চলে না। তা তো ঠিকই, বিনা পয়সায় থাকতে দিলে আমার চলে কি করে? আমি তো এতিমখানা খুলি নাই, এ কথাই বৌমাকে বুঝাই বললাম। উনি কি বললেন? কিছু বলে নাই, চুপ করেছিল। লক্ষ্মী মেয়ে, শ্বশুরের মুখের উপর কোনো কথা বলবে না। তারপর শুনি রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, ভাত খাও নাই কেন মা? সে বলল, মানুষের জন্য খুব মন খারাপ লাগছে বাবা, ভাত খেতে ইচ্ছে করছে না। কীরকম করে কাঁদছিল। যাই হোক, মেয়ে ছেলের কথা বাদ দেন। মেয়ে ছেলে বিড়ালের জন্যও কাঁদে। এখন বলেন, আপনি ওনার কী হন? সম্পর্কে মামা হই। ও আচ্ছা,
খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে। আমি বললাম, "আপনার বৌমাকে একটু ডাকবেন?" "কেন?" "একটু দেখব, ভালো মানুষ, দেখার মধ্যেও পুণ্য আছে। যদি অসুবিধা না হয় একটু ডাকুন।" ভদ্রলোক বিস্মিত হয়েই তার বড় বৌমাকে ডাকলেন। সাদাসিধা সরল চেহারার মেয়ে, ২ বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলে ১৯-২০। তার কোলের শিশুটিও অবিকল তার মতো দেখতে। মা এবং শিশু যেন একই ছাঁচে তৈরি। আমি বললাম, "আপনি কেমন আছেন?" মেয়েটি জবাব দিল না। আমি বললাম, "আপনার ছেলেটার কী নাম রেখেছেন?" মেয়েটি এই প্রশ্নেরও জবাব দিল না। বাচ্চা নিয়ে ভেতরে চলে গেল। বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, "আমার বৌমা খুব লাজুক স্বভাবের। বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারে না।" আমি বললাম, "আমি কথা বলতে চাইও নি, শুধু দেখতে চেয়েছি।" "আচ্ছা ভাই, যাই। আপনার ভাগ্নেকে বলবেন জিনিসপত্র সাবধানে রাখা আছে, যেন চিন্তা না করে।" "জি আচ্ছা, বলব। আপনার অনেক মেহেরবানি।" নিতুর একটি চিঠি এসেছে। নিতুর স্বভাবও দেখা যাচ্ছে ইয়াদের মতো। চিঠি পাঠিয়েছে ইংরেজিতে টাইপ করে। ডাকে পাঠায়নি, হাতে হাতে পাঠিয়েছে। নিতুর ম্যানেজার চিঠি নিয়ে এসছে। তার উপর নির্দেশ, চিঠি আমার হাতে দিয়ে অপেক্ষা করবে এবং জবাব নিয়ে যাবে। বড়লোকের ম্যানেজার শ্রেণীর কর্মচারীরা নিজের প্রভু ছাড়া সবার উপর বিরক্ত হয়ে থাকে। এই ভদ্রলোককে দেখলাম মহাবিরক্ত। প্রায় ধমকে সরে বলল, "কোথায় থাকেন আপনি?" "কেন বলুন তো?" "এ নিয়ে ১০ বার এসেছি। বসে যে অপেক্ষা করবো সেই ব্যবস্থাও নেই। মেসের অফিস বন্ধ।" একজনকে বললাম একটা চেয়ার এনে দিতে, সে আচ্ছা বলে চলে গেল। আর তার দেখা নেই। আমি গম্ভীর গলায় বললাম, "এরপর যখন আসবেন একটা ফোল্ডিং চেয়ার সঙ্গে নিয়ে আসবেন।" ম্যানেজার খুব কঠিন হয়ে গেল। মনে হচ্ছে এ জাতীয় কথাবার্তা শুনে সে অভ্যস্ত নয়। নিতুর চিঠি বের করে বলল, "চিঠি পড়ে জবাব লিখে দিন। আপা বলেছেন জবাব নিয়ে যেতে হবে।" "এখন চিঠি পড়তে পারবো না।" ম্যানেজার হতভম্ব গলায় বলল, "এখন চিঠি পড়তে পারবেন না?" "জি না।" "চিঠি আপা পাঠিয়েছেন।" আমি হাই তুলতে তুলতে বললাম, "আপাই পাঠাক আর দিদিমণিই পাঠাক, চিঠি এখন পড়ব না।" "কখন পড়বেন?" "তাও তো বলতে পারছি না। আমার মাথা ধরা রোগ আছে, খারাপ ধরনের মাথা ধরা। এখন সেটা শুরু হয়েছে। আমি খুব ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে গোসল করব। তারপর দরজা জানালা বন্ধ করে ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি দেখি মাথা ব্যথা সেরেছে, তখন পড়তেও পারি, আবার নাও পারি। জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করুন, এখন চলে যান। রাতে একবার খোঁজ নেবেন। আপাকে কি বলবো আপনি চিঠি পড়তে যাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকালাম। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে। সবাই ভয় দেখাতে চায়। ভয় দেখিয়ে কাজ সারতে চায়। কেউ ভয় দেখালে উল্টা তাকে ভয় দেখাতে ইচ্ছে করে। ম্যানেজার বেটাকে চূড়ান্ত রকমের ভয় কী করে দেখানো যায়? মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখ করে বলল, "আমি কি উনাকে বলবো যে উনি বলেছেন যখন উনার ইচ্ছা হয় তখন পড়বেন? এখন ইচ্ছে হচ্ছে না?" আমি হাই তুলতে তুলতে বললাম, "বলতে পারেন।" "আচ্ছা, বলবো। চিঠি সঙ্গে করে নিয়ে যান। রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজটা ঠিক করছেন না।" সবাই তো আর ঠিকঠাক কাজ করে না। কেউ কেউ ভুলভাল কাজ করে। আমি ভুলভাল কাজ করেই অভ্যস্ত। আপনি চিঠি নিয়ে চলে যান। "জি না, আমি অপেক্ষা করব।" "বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে নিয়ে যান। বারান্দায় বসুন। শুভ বিকাল।" আমি চেয়ার বের করে দিলাম। দীর্ঘ সময় নিয়ে গোসল করলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমি দরজা বন্ধ করে ঘুমোতে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলেই ডাকলাম, "ম্যানেজার সাহেব।" "জি।" "আপনি এখনো আছেন?" "জি।" "সঙ্গে গাড়ি আছে?" "আছে।" "তাহলে তরঙ্গিনী স্টোরে চলে যান। একটা বল পয়েন্ট কিনে আনবেন। চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে। ৳10 দিয়ে কিনেছিলাম। লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না। আমাকে লিখতে হবে নিজের কলমে। তরঙ্গিনী স্টোর থেকেই কিনতে হবে?" "জি।" "স্টোরটা কোথায়?" "বলছি, আপনার কাছে বল পয়েন্টের দাম হয়তো ৳3 চাইবে, কিন্তু আপনি দেবেন ৳10। নিতে না চাইলে জোর করে দেবেন।" ম্যানেজার নিঃশ্বাস ফেলে বলল, "জি আচ্ছা, দেব। আপনি দয়া করে চিঠিটা পড়ুন।" তার কঠিন ভাব এখন আর নেই। এখন সে ভীত চোখে আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে বললাম। ভদ্রলোক আর একবার বলল, "অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না?" আমি কঠিন গলায় বললাম, "না।"